আমাদের নিয়োগকর্তা অর্থাৎ এসএসসি বা পর্ষদ তারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত। এই দোলাচলের একজন যোগ্য শিক্ষক হয়েও তার এই যে চূড়ান্তভাবে তার মৃত্যু হলো, তিনি কি ফিরে পাবেন সেই মর্যাদা আর কখনো? পুরো প্যানেলের একটা যে সিস্টেমেটিক ফ্রড এই সব কথাটা বলে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়। তো সহজ সহজ প্রশ্নের উত্তর যেটা সহজেই ওনার দেওয়ার কথা ছিল সেটা উনি দিচ্ছেন না বা দিতে পারছেন না। জিনিসগুলো যে কথোপকথনের এই আগের দিন জয়দীপ গুপ্ত কিন্তু সেরকম ভাবে তিনি আমাদের হয়ে বলেননি। একদিক থেকে আমরা অখুশি এবং আরেক দিক থেকে আমাদের মনে সন্দেহ তৈরি হচ্ছে যে টেন্টেডদের আড়াল করার কোনো গোপন ষড়যন্ত্র বা চেষ্টা হচ্ছে না। তো আমরা কালকে শুনানি নিয়ে অপেক্ষায় আছি, অবশ্যই আশাবাদী। তার কারণ এই মুহূর্তে আমরা নিজেরা এতটাই মানসিক অবসাদের মধ্যে আছি, যন্ত্রণার মধ্যে আছি। এখানে আমরা যদি আবার আশাবাদী না হয়, হতাশাগ্রস্ত হই, তাহলে আমাদের এই লড়াই চালিয়ে যাওয়া মুশকিল হবে। তাই আমরা প্রত্যেকে আশাবাদী, কারণ আমরা প্রত্যেকে যোগ্য। আমরা প্রত্যেকে আমাদের স্বচ্ছতার সাথে যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছি, 6 বছর ধরে যোগ্যতার সাথে মর্যাদার সাথে চাকরি করছি। তাই আমরা আশাবাদী যে এই ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচে এত ঠান্ডার মধ্যে, নোংরার মধ্যে, ধুলোর মধ্যে যারা রাতের পর রাত কাটাচ্ছি নিজেদের পরিবার, সন্তান এবং সন্তান সম ছাত্রছাত্রীদেরকে ছেড়ে, তারা অবশ্যই এই বঞ্চনার যে শিকার হয়েছি আমরা তার থেকে মুক্তি পাবো। কালকে শুনানি আমাদের পক্ষে হবে, আমরা যারা যোগ্য তারা সুবিচার পাবো এবং অযোগ্যদের যে সেগ্রিগেশন লিস্ট সেটা আসবে, আমরা সুবিচার পাবো, আমরা আশা রাখি। খুশি না থাকার মূল কারণটাই হচ্ছে যে রাজ্য সরকার যদি যখন হাইকোর্টে কেস চলছিল তখনই যদি একটা প্রপার সেগ্রিগেশন লিস্ট দিয়ে দিত যেখানে যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করে থাকতো, তাহলে আজকে এই কেসটা এত দূর অব্দি যেতই না। এবং এই যে দুর্নীতির দায়, যেটা মূলত যারা নিয়োগকারী তাদের নেওয়া উচিত, এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা এটার মাসুল দেবে। কিন্তু আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে শুধুমাত্র এই দুর্নীতির শিকার হতে হলো, যে আমরা কোনো রকম ভাবে দুর্নীতির সাথে যুক্ত না হয়েও বারবার সকলের চোখে আমাদের জন্য একটা, আমাদের যোগ্যতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে গোটা সমাজের কাছে, আমাদের ছাত্রছাত্রীদের কাছে। এটা আমাদের জন্য ভীষণ রকমের অসম্মানের। তাই আমরা এই জায়গা থেকে অবশ্যই চাই যে রাজ্য সরকার, কমিশন, পর্ষদ সকলের কাছ থেকে আমরা এটা চাই যে অতি সত্বর যেন একটা স্বচ্ছ সেগ্রিগেশন লিস্ট সুপ্রিম কোর্টের কাছে জমা পড়ে, যাতে সুপ্রিম কোর্টের পক্ষে সহজ হয় এই যোগ্য অযোগ্যের সেপারেশন করে আমাদেরকে একদম যোগ্য হিসেবে সমাজের কাছে, সর্বস্তরের মানুষের কাছে চিহ্নিত করা। আমাদের যেন আর এই ওয়াই চ্যানেলে বসে রাত জেগে চিৎকার করে না বলতে হয় যে আমরা যোগ্য, গোটা সমাজ যেন জোর গলায় বলতে পারে হ্যাঁ আমরা যোগ্য। আমরা সেই অপেক্ষাতেই আছি। দুর্নীতিটা ঠিক কোথায়, কোন জায়গায় আমরা সবাই কম বেশি বুঝি বা বুঝছি। অ্যাকচুয়ালি দুর্নীতি কোনো একটা নির্দিষ্ট স্তরে তো হয় না, দুর্নীতি বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে হয়েছে। সেখানে সমস্ত যারা, বিশেষ করে যারা আমাদের নিয়োগকর্তা অর্থাৎ এসএসসি বা পর্ষদ, তারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত, যেহেতু তারা নিয়োগকর্তা আমাদের। আমরা সরাসরি এখানে রাজ্য সরকার কি, কেন্দ্র সরকার কি, অন্য কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না। আমরা শুধু এটুকু চাই যে এই দুর্নীতির সঙ্গে যে রাজনৈতিক দল হোক, যে সরকার হোক বা বিরোধী পক্ষ হোক, যে কোনো ব্যক্তি হোক, সে ব্যক্তি বিশেষ হোক বা সমষ্টি হোক, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের জন্য আজকে আমাদের এই বঞ্চনার শিকার হতে হচ্ছে, যাদের জন্য আমরা এই অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিনের পর দিন পথে বসে আছি, তাদের প্রত্যেকের যেন প্রপার শাস্তি হয় এবং আমরা যেন ন্যায় বিচার পাই। দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমাদের এটাই আবেদন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যথাযোগ্য শাস্তি পাক, আর আমরা যেন স্বমহিমায় মর্যাদার সাথে আমাদের স্কুলে ফিরতে পারি। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা গত 27শে ডিসেম্বর থেকে মানে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে আন্দোলন করছি একটাই আশা নিয়ে যে আমরা সঠিক ন্যায়টা পাবো, জাস্টিসটা পাবো। কিন্তু মানে আমরা দিনের পর দিন, রাতের পর রাত এই খোলা আকাশের নিচে অবস্থান করছি। আগের দিন আমাদের 7 তারিখে যে শুনানির কথা ছিল সেই শুনানি হলো না। আমরা কিন্তু সেই যথাযোগ্য সঠিক ন্যায় না পেয়ে আবার পুনরায় আমরা আন্দোলন শুরু করলাম একটাই আশাতে যে আমরা আবার ন্যায় পাবো। কিন্তু সেখানেও আমরা বঞ্চিত হচ্ছি, মানে বারংবার বঞ্চিত হচ্ছি। যেখানে সিবিআই
একটা আলাদা সেগ্রিগেশন করেছে। সেই সেগ্রিগেশনকে যদি এসএসসি সম্পূর্ণভাবে সহযোগিতা করত, তাহলে কিন্তু এই দিনের পর দিন, রাতের পর রাত কিন্তু এইভাবে অতিবাহিত করতে হতো না, এবং প্রশান্ত বাবুকেও এইভাবে হারাতে হতো না। আমাদের মাঝখানে এই যে তিনি আন্দোলন করতে করতে প্রাণ দিলেন, আমরা কিন্তু তাকে কখনোই ফিরে পাবো না। তিনি অত্যন্ত বেদনা নিয়ে, মানে তিনি যোগ্য না অযোগ্য, এই দোলাচলের একজন যোগ্য শিক্ষক হয়েও তার এই যে চূড়ান্তভাবে তার মৃত্যু হলো, তিনি কি ফিরে পাবেন সেই মর্যাদা? আর কখনো তিনি কি ফিরে পাবেন? তিনি কখনোই ফিরে পাবেন না। আমি জানি না, আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যাদের একটাই দাবি, মানে প্রত্যেকেরই আমাদের একটাই দাবি, যে আমরা দ্রুত ন্যায় পাই এবং আমাদের সঠিক বিচারটা, যেটা যোগ্যতার বিচার, যেটা ন্যায়ের বিচার, সেই বিচারটা আমরা খুব দ্রুত পাই, এটাই আমরা চাই। আমরা আশাবাদী বলতে, এসএসসি আমাদের যেমন আগে সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেনি, আমরা আবার অ্যাপিল করছি বিশেষত মাননীয়ার কাছে বারংবার। আমরা আমাদের যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে বারংবার তার কাছে আবেদন রাখছি যে সঠিক তিনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ করুক, এবং এসএসসি কমিশন যেন সঠিক সদর্থক ভূমিকা পালন করে, এবং যোগ্য শিক্ষক যেন যোগ্যতা সহকারে আবার পুনরায় বিদ্যালয়ে গিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারে। আজকে আমাদের বিনীত আবেদন এটাই, যেন এই পরিস্থিতি আর সৃষ্টি না হয় এবং খুব দ্রুত যোগ্য শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে যেতে পারে, তারা শিক্ষাঙ্গনে যেতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রেই আশাহত হচ্ছি, বারংবার আমরা আশাহত হচ্ছি। আমরা কিন্তু এখানে অকারণে এখানে পড়ে নেই, আমাদের জীবন এবং জীবিকার প্রশ্ন, সেই জীবন জীবিকার প্রশ্ন একটা, সেই কারণেই আমরা কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছি। আমরা যদি কোনো কারণে আমরা বঞ্চিত হই, যোগ্য হয়েও আমরা যদি বঞ্চিত হই, তাহলে কিন্তু আমাদের, মানে এক কথায় বলা যায়, পিছনে দেওয়াল পড়ে গেছে। আমাদের কিন্তু লড়াই প্রতিরোধ ছাড়ার উপায় নেই, কিন্তু আমরা এগুলো করতে চাই না। মাননীয়ার কাছে আমাদের নিবেদন, তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং এসএসসি কমিশন আমাদের সহযোগিতা করুক, পর্ষদ সহযোগিতা করুক। এই চাল কাকরকে আলাদা হয়েছেই, তারা সেই বিষয়কে আরো স্পষ্টভাবে তুলে ধরুক সুপ্রিম কোর্টের কাছে। আর ভারতবর্ষের যিনি সুপ্রিম কোর্ট, যিনি জাস্টিস আছেন, আশা করছি তিনি ভালো মন্দ, রাত দিন এই বিষয়ে তিনি অনেক ভালো বোঝেন এবং তিনি সঠিক বিচার করবেন। তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিচারক, তার প্রতি আমরা, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে। ফলে এই একটাই আমাদের আশার জায়গা। আশা করছি আমরা যে তিনি ন্যায়ের জন্য, সততার জন্য নিশ্চয়ই একটা মানে পদক্ষেপ গ্রহণ করবেন। দেখুন, শুনানি নিয়ে যেহেতু আমরা তো প্রথম থেকেই যোগ্য, এবং আমরা নিজের কথা অনুসারে নয়, বাগ কমিটির যে রিপোর্ট এবং সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর যে রিপোর্ট, সেই অনুসারে কিন্তু আমাদের যোগ্যতা প্রমাণিত, মানে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যতবার আমাদের যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সর্বক্ষেত্রেই আমরা কিন্তু প্রতিটা দপ্তরকে, সিবিআই কে সেই ডকুমেন্টস দিয়েছি, তাতে কিন্তু আমাদের দুর্নীতি বা কোথাও কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। তো আমাদের তরফ থেকে আমরা আশাবাদী যে আমাদের সর্বোচ্চ আদালত যেন আমাদের এই যে আমরা যে ন্যায়ের দাবি আমাদের রয়েছে, সেই ন্যায়ের দাবি আমাদের যেন তিনি পাইয়ে দেন। আমাদের এই ন্যায্য দাবি, অর্থাৎ আমাদের যে যোগ্যতা দাবি, তা যেন তিনি অবশ্যই আমাদের ফিরিয়ে দেন। তাই কিন্তু আমাদের নয়, প্রথম কথা হচ্ছে যে প্রথম যে হাইকোর্টে যে কেসটা হয়েছিল, সেই কেসটা কিন্তু কোনো ক্ষেত্রে আমরা যুক্ত ছিলাম না। সেখানে পার্টি ছিল হচ্ছে যারা ওয়েটিং, তারা, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ ছিল না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয় পুরো প্যানেলের একটা যে সিস্টেমেটিক ফ্রড, এই সব কথাটা বলে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়, এবং ওদের জন্য, মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজ ব্যক্তিদের জন্য আমাদের কিন্তু চাকরি আছে, সংকটের মুখে রয়েছে। তো আমরা অবশ্যই আমাদের তরফ থেকে, আমাদের সংগঠনের বা আমাদের যে মঞ্চের তরফ থেকে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, আমরা সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর রয়েছে, অর্থাৎ এসএসসি, পর্ষদ এবং রাজ্য সরকারের কাছে আমরা আমাদের এই যে ন্যায় পাওয়ার যে অধিকার বা ন্যায়ের যে সমস্ত দাবিগুলো রয়েছে, সেই সমস্ত ব্যাপারে আমরা লিখিতভাবে তাদের কাছে ডেপুটেশন দিয়েছি, বারবার দিয়েছি। তাদের কাছে আমরা আশা রাখবো
যে তারা আর যেন এই অন্যায়ের পথে অগ্রসর না হয়ে যা দুর্নীতি অন্যায় করছে সবাইকার কাছে কিন্তু স্পষ্ট হয়ে আছে এটা। তো এই অন্যায়ের পথটি ত্যাগ করে তারা যেন এবারে সততার পথে নেমে আসেন এবং আমাদের সহায়তা করেন। বিষয়টা হচ্ছে আমরা গত 19শে ডিসেম্বর এসএসসি যিনি লয়ার ছিলেন তার ভূমিকায় একেবারেই আমরা সন্তুষ্ট নই এবং আমরা অখুশি। কারণ আমরা দেখলাম সিজিআই এর প্রশ্নের যথাযথ উত্তর তিনি দিতে পারছেন না। একটা ওএমআর ইস্যুতে বা গেজেটের যে প্রভিশন, যে নিয়ম কানুন, রুলস রেগুলেশন যেগুলো আছে সেইগুলো সম্পর্কে উনি যথার্থ উত্তর দিতে পারছেন না। কিন্তু সহজ সহজ প্রশ্নের উত্তর যেটা সহজেই ওনার দেওয়ার কথা ছিল সেটা উনি দিচ্ছেন না বা দিতে পারছেন না। একদিক থেকে আমরা অখুশি এবং আরেক দিক থেকে আমাদের মনে সন্দেহ তৈরি হচ্ছে যে টেন্টেডদের আড়াল করার কোনো গোপন ষড়যন্ত্র বা চেষ্টা হচ্ছে না তো, সেই কারণেই আমরা রাস্তায় নেমেছি। অবশ্যই আমরা খুশি নই এবং আমরা বিক্ষোভ, মানে এ বিষয়ে আমাদের সন্দেহ তৈরি হয়েছে এবং আমরা এসএসসি যে তার যথাযথ দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছে না বলেই আমরা রাস্তায়। এখন আমরা আশা তাদের কাছে করছি না, লড়াই করছি। শুধু আশা করে বসে থাকলে আমরা ঘরে বসে থাকতাম। আমরা লড়াই করতে নেমেছি যাতে আমাদের দাবিটা আদায় হয়। মূলত দেখুন যে স্কুল সার্ভিস কমিশন তাদের গেজেট অনুযায়ী পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করেছে এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। তো পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এমপ্লয়ি। আমরা একটা হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের পুরো প্যানেলটা বাতিল হলো। এর পুরো দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, যে প্যানেলটাকে বাঁচানো এবং তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেটা যথাযথভাবে প্যানেলটাকে বাঁচিয়ে আনার একমাত্র দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের। কিন্তু আমরা যখন দেখছি যেহেতু আমাদের জীবন জীবিকা জড়িয়ে আছে তাদের তথ্য দেওয়ার কাছে, সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছে না এবং আমরা কিন্তু কোনোভাবেই শুধু আশা করে ঘরে বসে নেই এবং তাদের দায়িত্ব পালন হচ্ছে না বলেই আমরা রাস্তায় নেমেছি। দেখো, আমাদের আগে শুনানি একদিন অনেকবার হয়েছে, আগে চন্দ্রচূড় স্যারের বেঞ্চেও হয়েছে, তো এখন খান্না স্যারের বেঞ্চেও হচ্ছে। কিন্তু যেহেতু আগের দিনে আমরা দেখেছিলাম আমাদের কেসটা একদম প্রথমে 1 নম্বর ইনক্লুড ছিল, তাও পুরোটা কমপ্লিট হয়নি এবং এরপরে যে কালকে যেটা আছে সেটা 2টোর পর শুনানি আছে এবং সেটাতে অনেক বিরোধী পক্ষে যারা লয়ার আছে তারা বলবেন এবং তারপর এটা তো একটা লং প্রসিডিওর, অনেকদিন ধরে, কারণ কথোপকথনগুলো বারবার আসে। তো সেই হিসেবে পুরোপুরি যে আমরা কালকেই সবটা কমপ্লিট হবে সেটা তো বলতে পারছি না, তবে আশাবাদী এই কারণে বলবো যেহেতু আমাদের নাম কোথাও কোনো অভিযোগে নেই, তো আমাদের পক্ষে যে রায় হবে সেটা নিয়ে আমরা অবশ্যই ভরসা রাখবো। যে লয়ার জয়দীপ গুপ্তা, তিনি প্রথম দিন যখন আমাদের স্টে অর্ডারটা এসেছিল তিনি যথেষ্ট আমাদের পক্ষে হয়ে বলেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে 19,000 যোগ্যের হয়েই তিনি বলবেন। কিন্তু পরবর্তীকালে যে যতবার এই বেঞ্চে উঠেছে জিনিসগুলো, যে কথোপকথনের এর আগের দিন জয়দীপ গুপ্তা কিন্তু সেরকম ভাবে তিনি আমাদের হয়ে বলেননি, বা বলা ভালো হয়তো এসএসসি তাকে পুরোপুরি তথ্যটা দেয়নি, তাই তিনি হয়তো পুরোপুরি তথ্যগুলো তিনি বলতে পারেননি। তো সেই হিসেবে যদি তিনি ঠিকঠাক তথ্য এসএসসি তাকে পেশ করা হয়, বলছি না যে জয়দীপ গুপ্তা ঠিকঠাক ভালো লয়ার না, যদি এসএসসি ঠিকঠাক তথ্য ওনাকে দেয় তাহলে নিশ্চয়ই উনি সেই হিসেবে ব্রিফিং করবেন। তাহলে তখন আমরা এটাই বলবো যে উনি 26,000-এর হয়ে বলবো যেটা বলছেন সেটা যেন না হয়, আমাদের 19,000 যোগ্যের হয়েই যেন বলেন এবং ঠিকঠাক তথ্য যেন পেশ করেন। কারণ এসএসসি যখন প্রথম দিন চন্দ্রচূড় স্যারের বেঞ্চে এটা হয়েছিল তখন কিন্তু ওনারা একবারও বলেননি যে 26,000-এর হয়ে উনি লড়বেন। উনি কিন্তু স্টে অর্ডারটা যখন নিয়ে এসেছিলেন ওনারা বলেছিলেন যে সেগ্রিগেশন এটা করা সম্ভব এবং সেই ভরসাতেই আমরা আছি যে ওনারা আমাদের পক্ষে যত নিশ্চয়ই কিছু বলবেন এবং সেগ্রিগেশনের পক্ষে দেবেন, যেটা যাতে তারা করেন। তার জন্য আজকে আমাদের এতদিনের ধরে এখানে অবস্থান চলছে এবং আমরা সেটাই চেষ্টা করছি যাতে একটা এসএসসি বা পর্ষদ থেকে ঠিকঠাক তথ্যটা পেশ করা হয়।